নমস্কার, আমি স্নেহা। ভয় পেতে আমরা সকলেই ভালোবাসি। আমরা আবারও চলে এসেছি আমাদের নতুন প্রস্তাবনা নিয়ে। আজ আপনারা শুনবেন হেমন্ত রায় রচিত ভূত প্রেতনির গল্প। তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প অনেক বলেছি, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কি না এ নিয়ে তর্কের অন্ত নেই। এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে। কারুকেই আমি ভূত বিশ্বাস করতে বলি না, অন্তত ভূত মানলেও ভূতকে ভয় করবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের কোনো মানে হয় না। সেগুলো ভূতের কীর্তি না হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। প্রায় 20 বছর আগে কলকাতায় জয়মিত্র স্ট্রিটের একটি বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বন্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা রাবিশ বৃষ্টি হলো। চোখের সামনে ঘটি, বাটি ও থালা মাটি থেকে উঠে শূন্যে উঠতে লাগলো পাখির মতো। তারপর ঝনঝন করে আবার মাটির উপরে পড়ে গেল ভেঙে চুরে। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো, তবুও ওইসব উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পরে যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে সরে পড়েছে সবাই, তখন সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল। এই উপদ্রবের কাহিনী সংবাদপত্রেও প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে সচক্ষে সমস্ত দর্শন করে এসেছিল। আমাদের নিজেদের ভিতরেও দু একটা এমন বিচিত্র ঘটনা ঘটে। অনেক দিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বৎসর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর 2 বোন। পোস্ট অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম, সেখানা এখনো বর্তমান আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। বাড়িটা আমরা ভাড়া নেওয়ার পরেই লোকের মুখে খবর পাওয়া গেল এ বাড়িতে নাকি অনেক রকমের ভয় আছে। এর মধ্যে পাঠান নিহত হয়েছে এবং আর একজন পাঠান আত্মহত্যা করেছে। তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না। বাবা কিন্তু ওসব কথা গ্রাহ্য করলেন না। আমার বয়স তখন অল্প, সব কথা ভালো করে মনে হয় না, তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি। এক রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। বাবা বিছানার ওপরে উঠে বসলেন। ব্যাপার কি? মা চেঁচিয়ে বললেন, দেখবে এসো। আমাদের শোবার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠান এবং উঠানের 3 দিকে কয়েকখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন, আমি গেলুম তাদের পিছন পিছন। দালান থেকে বেরিয়েই অবাক হয়ে দেখলুম উঠোনের উপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে আশ্চর্য একটা আলো। এক পলক দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে প্রদীপ, বাতি, লণ্ঠন কিংবা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয়। নীলাভ আলো আকারে ক্রিকেট বলের মতো। চাঁদের কিরণে ধপধপে উঠোনের উপর আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে এবং মাঝে এক একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়েই আবার ফিরে আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন। আলোটা হঠাৎ নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আবার এরকম কাণ্ড। গভীর রাত্রে উঠানের ধারের ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে ওঠে ঝনঝন করে। বাবা বাইরে ছুটে যান, কিন্তু কাউকে দেখতে পান না। হয়তো বাইরের দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে, এই ভেবে ভিতরে ঢুকবার 2 দরজায় তালাচাবি লাগানো হলো, কিন্তু তবু থামল না শিকলের সঙ্গীত। মা তো ভয়েই সারা, বললেন,
অলক্ষণে বাড়ি ছেড়ে চলো তুমি। বাবা কিন্তু অটল, বললেন, আলো দেখিয়ে আর শিকল বাঁচিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। শেষটা হতাশ হয়েই পাঠান ভূতেরা আলো দেখানো আর শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। এই ছিল আমার প্রথম ভৌতিক অভিজ্ঞতা। দ্বিতীয় ঘটনাটি গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমাদের পৈতৃক বসতবাড়ি ছিল পাথুরিয়া ঘাটায় 3 মহলা বাড়ি, তারপরে একটা হাত দেড়েক চওড়া খানা, তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের 1.5 খানা বাড়ি। শোষক্ত 3খানা বাড়ির মধ্যে 1খানা ছিল খালি। ভৌতিক বাড়ি বলে তার ভিতরে কেউ বাস করতে পারত না। ছেলেবেলা থেকেই আমি ভূতকে তেমন ভয়টয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি। মনে আছে, বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিল। ভূতকে বধ করবার জন্যে আমার হাতে একখানি কাটারি। দোতলা ও একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলুম কালি 2 ইঞ্চি পুরু ধুলো এবং ধুলোর উপরে নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলো ভরা তৈলহীন প্রদীপের ভিতরে আধপোড়া সলিতা, আর একটা ঘরের মেঝের উপরে রয়েছে একটা কঙ্কাল। তোমরা কেউ আবার চমকে উঠো না, কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল। ভূত দেখাও দিল না, কোনো রকম শব্দ টব্দ করবার বা কথা কইবার চেষ্টা করলো না। বোধহয় আমার হাতের কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ এই বাড়ির ছাদের উপরে ঘটেছিল একখানা রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বৎসরের বেশি নয়। আমার বাবার একটি অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাতে তিনি খোলা ছাদের উপরে শয়ন করতেন। একদিন রাতে ভয়ানক গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলার সিঁড়ি দিয়ে নেমে আসছেন। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান এলো। তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনী শুনেছি, তা হচ্ছে ছাদের উপরে উঠে ঘুমাবার আগে বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানাবাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3 বাড়ির একটা ছাদে উঠলেই অন্য 2টো ছাদের উপরে অনায়াসে যাওয়া যেত। হানাবাড়ির ও তার চারপাশের বাড়ির ছাদে উঠবার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙাগিন্নি নামের এক বিধবা নারী ও তুলসীর মা নামের এক মহিলা। ছাদের উপরে প্রথম 2-3 দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন ঈর্ষাদীক্ষর জন্য নিশ্চয়ই রাঙাগিন্নি বা তুলসীর মা ছাদের ওপরে উঠে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলেন। আহার আদি সেরে তিনি যখন ছাদের উপরে শয়ন করতে যান, তখন প্রায় 3টে। নিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নায় চারিদিকে সমুজ্জ্বল। বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের উপরে এসে দাঁড়ালো। আজ বাবার মনে কেমন সন্দেহ হলো। ওই হানাবাড়ির পাড়ার সকলেই ভয়ের কারণ। ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই শেষ রাতে ওর ছাদের উপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি বিস্মিত হলেন। দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, এই, ওখানে কে তুমি দাঁড়িয়ে আছো? কোনো সাড়া নেই। বাবা এগুতে এগুতে আবার জিজ্ঞাসা করলেন, এই, তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা? মূর্তি কোনো উত্তর দিল না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘুমটা। রাঙাগিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘুমটা দিতেন না।
ওখানে অন্য কোনো মেয়ের আসবার কথাও নয়। তবে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতে তার কাপড়ের ভিতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয় বটে, কিন্তু সে যুবতী কি প্রৌঢ়া তাও বোঝার উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানা ডিঙিয়ে পাশের বাড়ির ছাদের উপর গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন নিশ্চয়ই এ কোনো মেয়ে চোর, ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগলো। বাবা বললেন, এই তুমি দাঁড়াও, শিগগির বলো তুমি কে? বাবার কোনো প্রশ্নের কোনো জবাব না দিয়ে মূর্তি পিছোতে লাগলো। ক্রমে তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের উপরে গিয়ে পড়লেন। নারী মূর্তি একবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। তারপর আর পিছোবার উপায়ও নেই। আর কোথায় পালাবে? এখন আমার কথার জবাব দাও, কে তুমি? এই বলে বাবা আরো দুপায়ে গিয়ে গেলেন। তারপর যা হলো সেটা একবারেই কল্পনাতীত। বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, তখন পূর্ণ চন্দ্রালোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবা কিন্তু অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি, কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত বাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশ পড়ে বাড়ির পিছন দিকটা। খানার ধারে হানাবাড়ির ঠিক পাশের তেতলা ঘরে আমি বহু বছর শয়ন করেছিল, কিন্তু পেতনি দর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটিই আমার হয়নি। বাবা এর পরেও গ্রীষ্মকালের ছাদে শয়ন করতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি। হানাবাড়িখানাও পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়ে পালিয়ে গেছে বা ভূত দেখেছে বলে অভিযোগ জানায়নি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারিনি। তবে একটা প্রশ্ন রয়ে গেল, সেদিন বাবা কাকে দেখেছিল? শেষ হলো আমাদের আজকের গল্প। আজ গল্প পাঠে সৌভিক। আজ এই পর্যন্ত। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পরিবেশনা নিয়ে। ভালো থাকবেন, ভয়ে থাকবেন। শুভরাত্রি।